আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কারাদণ্ড, আত্মসমর্পণের নির্দেশ। প্রার্থী বাছাই আওয়ামী লীগের মাঠ জরিপ শেষ, বাদ 100 হেভিওয়েট। ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণের ফাঁদে পড়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন অনেকে, নেই জীবনের শেষ সম্বলটুকু। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21online। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজায় এক রাতে হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক। স্থল অভিযান শুরুরও প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। গঠন করেছে যুদ্ধকালীন জাতীয় ঐক্য সরকার। এই অবস্থায় গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। দুপক্ষের সংঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 2300 ছাড়িয়েছে। আদালত অবমাননার কারণে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল রানাকে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সোহেল রানাকে 7 দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামান ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এক মামলায় উচ্চ আদালতের আদেশ উপেক্ষার বিষয়ে ব্যাখ্যা দাখিল করেছিলেন সোহেল রানা। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছিলেন হাইকোর্ট। রুলের শুনানি শেষে হাইকোর্ট আজ এই আদেশ দেন। সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন। মাঠ জরিপের কাজ প্রায় শেষ, চলছে চুলচেরা বিশ্লেষণ। যেখান থেকে বাদ পড়তে যাচ্ছেন শখানেক হেভিওয়েট। বলছিলাম আসন্ন সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে। ফারজানা শোভার বিশেষ প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 3 মাস। নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তাই ক্ষমতাসীন দলে বেশ জোরে সোরে চলছে নির্বাচন প্রস্তুতি। মাঠ দখল রাখার পাশাপাশি যোগ্য প্রার্থী নির্ধারণ করে বিজয় নিশ্চিত হওয়াকেই গুরুত্ব দিচ্ছে বাছাই কমিটি। তাই সম্পৃক্ততা বাড়াতে জনগণের কাছে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা, দিচ্ছেন প্রতিশ্রুতি, চলছে মিছিল, মিটিং, শোডাউন। দলের নীতি নির্ধারকরা বলছেন আসন্ন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিততে জনপ্রিয়তাই প্রথম বিবেচনা করা হবে। বিতর্কিত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিদ্রোহী প্রার্থীদের মদত, দ্বন্দ্ব কোন্দলের নেপথ্যে ঘি ঢালাদের বাছাই করেছে এই কমিটি। একই সঙ্গে বিএনপি, জামাত সহ বিরোধী মতের আশ্রয় প্রশ্রয় দেওয়া এমপি মন্ত্রীদের লাগাম টানার সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই কমিটি। সব মিলে নৌকার পক্ষে জনপ্রিয় প্রার্থী বাছাইয়ে মাঠ জরিপের কাজ শেষ করেছে ক্ষমতাসীনরা। ক্রাইটেরিয়া হচ্ছে নাম্বার 1 প্রার্থীর জনপ্রিয়তা, 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে প্রার্থীর দলের সাথে তার সম্পৃক্ততা, 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে বিশেষ করে এবার কোভিড-19-এর সময় সেই ব্যক্তির কর্মকাণ্ড, আর 4 নম্বর হচ্ছে সে তার বিরুদ্ধে কোনো ধরনের বদনাম আছে কিনা। এই ক্রাইটেরিয়াগুলি দেখে ইতিমধ্যে বিভিন্ন জরিপ হচ্ছে। আমাদের দলের তৃণমূল নেতারা তারাও রিপোর্ট দেবে। প্রায় 1/3 ক্যান্ডিডেট চেঞ্জ হয়েছে। আমাদের পরবর্তী যে যোগ্য ক্যান্ডিডেট তাকে দেওয়া হবে, এবং এই ক্যান্ডিডেটদের দেওয়ার ব্যাপারে আমরা চাইব যে ইয়াঙ্গার ছেলে এবং মেয়েরা আসুক। আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে কোনো অভিযোগ বা দূরত্ব থাকলেও কপাল পুড়তে পারে চলতি সাংসদদের কারো কারো। 12 আগস্ট গণভবনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। নির্বাচনকে সামনে রেখে আমাদের কার্যক্রম বেশ আগেই আমরা শুরু করেছি। প্রার্থী বাছাইয়ের লক্ষ্যেও মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা খোঁজখবর নিচ্ছেন এবং কারা জনপ্রিয় সেই তথ্যপাত্র সংগ্রহ করছেন। যারা জনপ্রিয় তাদেরকে নির্বাচনে প্রার্থী করা হবে। নির্বাচনেই তো নতুন মুখ আসে। আমাদের দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে। দলের কেউ বিক্ষুব্ধ হলে সে নির্বাচন যদি করে দলের গঠনতন্ত্র অনুযায়ী
আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। নেতারা জানান বিএনপি নির্বাচনে এলে 14 দলীয় জোটের ব্যানারেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তারা। সেক্ষেত্রে জোটের শরিকদের কোনো আসন ছেড়ে দিতে হতে পারে। সেসব আসনে জোট প্রার্থীদের বিজয়ী হওয়ার মতো পরিবেশ বিদ্যমান কিনা এসবও উঠে এসেছে গোপন জরিপে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষুদ্র ঋণ প্রকল্পের নামে জামালপুরের অনেক গ্রামের মানুষের কাছে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক এখনো এক আতঙ্কের নাম। ভুক্তভোগীদের অভিযোগ, নানা প্রলোভনে ঋণের জালে আটকা পড়া সর্বশান্ত হয়েছেন তারা। ঋণ গ্রহীতাদের অনেকেই ভারসাম্য হারিয়েছেন, এলাকা ছেড়েছেন, কেউ আবার দুশ্চিন্তায় মারাও গেছেন। জামালপুর প্রতিনিধি মুক্তা আহমেদের তথ্যচিত্র আর জানাচ্ছেন সমর ইসলাম। 80 দশকের কথা। জামালপুরের দেওয়ানিপাড়ার দোকানি আব্দুল করিম গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত হয়ে ঋণ গ্রহণ করেন। দোকান বিক্রি করে ঋণ পরিশোধ করলেও সুদের জের টানতে টানতে আজ তিনি ভারসাম্যহীন, থাকতে হয় বোনের বাসায়। 40,000 টাকা ইন্ডে সুদ করা হইতেছে না, তাও দোকানটা বেচা কিনি করে সুদ করছে, মনে করি যে কষ্ট খুব। কিস্তি দিতে 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 আমার স্বামীও অসুস্থ হয়ে পড়ছে। যা জমিন আছে বিক্রি করে এই ঋণ শোধ করছি। নয়াপাড়ার নোহেচালিরও একই অবস্থা। ঋণের বোঝা শোধ করতে বসতবাড়ি বিক্রি করে ভারসাম্যহীন হয়ে এখন অন্যের বাসায় আশ্রিত। শুধু নহেজ বা আব্দুল করিম নন, গ্রামীণ ব্যাংকের ঋণের ফাঁদে পড়ে অনেকেই আজ সর্বশান্ত। ভয়ে এলাকা ছেড়েছেন ফেরদৌসি, হাজেরা, আফসার, চানমিয়া সহ অনেকে। তাদের অভিযোগ, গরু, ছাগল, গাছ বা গহনা বিক্রি করে ঋণ পরিশোধ করলেও আপৎকালীন সঞ্চয়ের টাকা ফেরত দেয়নি ব্যাংক। কিস্তি আদায়ের জন্য নিজেদের টাকায় কেনা জমি ও ঘরের ভাড়া আজও পাননি 40 জন সদস্য। এই গড়টা আমরা 40 জন সদস্য কিনছি, 200 জায়গা কিনে গড়টা তুলছি। তোলার পরে এই গ্রাম ব্যাংকে অফিস চালাইতেছে, এ অবন্ধ আমগরে একটা ভাড়া বুঝা কিচ্ছু দেয় নাই। আপদকালীন বিপদকালীন ইত্যাদি কিছু রাইখে অন্তনে 1-2 হাজার টাকা কমাইয়া 20,000 টাকা লোন ঠিকই থাকলো। আমার কিন্তু টাকা দিল 18,000। মাঝে মধ্যে দিতে না পারলে আমরা হাড়ি বাতিল বেশি হইলেও কিস্তির জন্য নাচ্ছি। কিস্তি দিয়ে হারাইনি পরে আমার খুব মুসিবত। 5-6 জন মায়ের নাই, খাড়ুয়ে নাই, কিছুই নাই। পরে আমরা ঢাকা শহরে যাইয়া কাম করে খাই দেয়। পরে বহুত দিন পরে বাড়িতে আইলে ঘর বাড়ি কিছুই নাই। ক্ষুদ্র ঋণের ইউনুস মডেলে চড়া সুদ ব্রিটিশ আমলের নীল করদেরও হার মানিয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি ও মানবাধিকার কর্মী। ব্রিটিশ আমলে যে নীল কর ছিল তাদেরকেও শোষণ নির্যাতনের হার মানিয়ে আজকে সম্পদের বোঝা তৈরি করে বিদেশে পাচার করে যাচ্ছেন, কিংবা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে প্রকারান্তরে বাংলাদেশের 16 কোটি মানুষকেই উনি ঠকিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে আমরা উচ্চ কণ্ঠে বিচার এবং প্রতিকার দাবি করছি। সাপ্তাহিক কিস্তির সুদের পরিমাণ দাঁড়ায় 40%-এর উপরে। এই ক্ষেত্রে মানুষ লাভবান হওয়ার চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণের ফাঁদে পড়ে যারা সর্বস্ব হারিয়েছেন তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেট 2023 প্রসঙ্গ। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে এসে শুরুটা স্বপ্নের মতোই করেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে জিতেছে প্রোটিয়ারা। ব্যাটিংয়ের সেরা ফর্মে রয়েছেন কুইন্টেন্ট ডিকক, এডিন মার্করাম, ভ্যান ডার ডুসেনরা। তাদের সাথে বোলিংও রসায়ন দারুণ জমিয়েছেন কেশব মহারাজ, কাগিসো রাবাদারা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই পারফরমেন্স ধরে রাখতে চায় তারা। এদিকে ষষ্ঠ শিরোপার জয়ের লক্ষ্য নিয়েই ভারতে আসলেও শুরুতেই হোঁচট খেয়েছে অস্ট্রেলিয়া। ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া প্যাট কামিন্সের দল। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 32,000 মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, সর্বোচ্চ সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। আবারও দুপুর 2টার 21 সংবাদ।
শারদীয় দুর্গাপূজা চলাকালে নিজ বাহিনীর সদস্যদের দেশজুড়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। শান্তিপূর্ণ উৎসব উদযাপন ও অপ্রীতিকর ঘটনা রোধে নেয়া নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানিয়েছেন ডিআইজি অপারেশনস আনোয়ার হোসেন। দীপু শিকদারের প্রতিবেদন। 20 থেকে 24 অক্টোবর 5 দিনের আনন্দমুখর জমজমাট উৎসবে মাততে দেশজুড়ে 32,000-এর বেশি মণ্ডপে চলছে জোর প্রস্তুতি। পূজা মণ্ডপ ও প্রতিমা তৈরি সহ সব কাজ শেষের পথে। উদযাপন কমিটিগুলোর সহযোগিতায় সার্বিক নিরাপত্তা রক্ষায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীও। 2021 সালে পূজা চলাকালে কুমিল্লায় সংঘটিত অপ্রীতিকর ঘটনাসহ এখনকার পরিস্থিতি বিবেচনায় কড়া নিরাপত্তা কৌশল সাজিয়েছে পুলিশ। সুনির্দিষ্টভাবে কিছু লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমা তৈরিকালীন সময়ে যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়, পুলিশ মোতায়েন করা হবে, আনসার থাকবে। পাশাপাশি প্রত্যেকটা পূজা কেন্দ্রে যেন একটি করে কমিটি গঠন করা হয়, ভলান্টিয়ার নিয়োগ করা হয় 24 ঘন্টার জন্য। রাউন্ড দ্য ক্লক যেন সেখানে কোনো না কোনো লোক থাকে, সেই ধরনের ব্যবস্থা এবং নির্দেশনা আমরা দিয়েছি। নিরাপত্তার কোনো ব্যাঘাত যেন না ঘটে সে বিষয়ে প্রতিটি ইউনিটকে দেওয়া হয়েছে নির্দেশনা। কিছু চিহ্নিত মহল আছে, কিছু লোক আছে যারা সবসময় এই বিষয়গুলোকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, এবং আমরা চেষ্টা করব যেন এই ধরনের নিরাপত্তাহীনতার কোনো বিষয় যেন না ঘটে। এই ধরনের নির্দেশনা আমাদের দেওয়া আছে। 2021 সালের কথাও আমাদের মনে আছে যে একটা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ধরনের কিছু যাতে না ঘটে এই জন্য আমরা সবাইকে এই পূজা চলাকালীন সময়টাতে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছি। অন্য বাহিনীগুলোর সমন্বয়ে এবারে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যাশা পুলিশের। সুতরাং কোনোভাবেই যেন কেউ কিছু করতে না পারে সেই জন্য আমরা সতর্ক অবস্থায় থাকি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের মশলার বাজারের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। বছরে আমদানি হয় 1 থেকে 1.5 কোটি টাকার মশলা। ইন্দোনেশিয়া, ব্রাজিল, ইরান সহ বিশ্বের 22টি দেশ থেকে আনা হয় এসব মশলা। মাহমুদ হাসানের প্রতিবেদন। খাবার সুস্বাদু করতে মশলার বিকল্প নেই। রান্না করা খাবারে বিভিন্ন ধরনের মশলার ব্যবহার হয়ে আসছে আদিকাল থেকেই। মশলার গন্ধে মৌ মৌ করে রসিকঘর। রাজধানীর চকবাজার ও মৌলভীবাজার সব ধরনের মশলার পাইকারি বাজার। মশলার বাজার পুরোটাই আমদানি নির্ভর। আমেরিকা, ইন্দোনেশিয়া, গুয়েতেমালা, ব্রাজিল ও ইরান থেকেই আসে বেশিরভাগ মশলা। চাহিদার 90 থেকে 95% মশলাই আসে এসব দেশ থেকে। এলাচি আমেরিকান, গুয়েতেমালা, আর জিরা ইন্ডিয়ান আছে, সিরিয়া আছে, আফগানিস্তান আছে, তার্কি আর জয়ফল, জত্রিক এগুলো আসে কলম্বো থেকে। কিসমিস আসে ইরান থেকে, আফগানিস্তান থেকে। গুয়েতেমালা থেকে এলাচিটা আসে, কাঠবাদামটা আমেরিকা থেকে আসে, জিরা আপনার আফগানিস্তান থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। দেশের যেসব মশলা উৎপাদন হয় তার চাহিদার তুলনায় নগণ্য। দারুচিনি, তেজপাতা, সরিষার মতো মশলা উৎপাদক পর্যায়ে সীমাবদ্ধ থাকে। বাইরের থেকে ঢাকা আসে, ঢাকার থেকে আমরা কিনে এগুলো পাইকারিরা দেওয়া যায় এসে। যেমন দইনা আছে, কালিজিরা আছে, মেথি আছে, সব আছে, চীনা বাদাম আছে। চকবাজার ও মৌলভীবাজার থেকে পাইকারিতে মশলা ছড়িয়ে পড়ে সারা দেশে। পাইকারের হাত বদলের পরপরই দামও বেড়ে যায় কেজিতে 1.5 থেকে 200 টাকা। আদা 70 টাকা, আদার 80 টাকা, আর এলাচির কেজি আছে 1980 টাকা, 2200 টাকা ভালো মানুষটা। দারচিনি আছে 400 টাকা কেজি। এলাচি আপনার সর্বনিম্ন 2000, সর্বোচ্চ 2500। দারচিনি কিনতেছি 4100 কার্টুন, আবার আপনার আমরা বিক্রি করতেছি আপনার হলো 4800 টাকা কার্টুন, 4500 টাকা কার্টুন এরকম। ভোগ্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে গত কয়েক মাসে মশলা জাতীয় পণ্যের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচ, রসুন, শুকনা মরিচ, জিরা, হলুদ, দারুচিনি, লবঙ্গ ও বাদামের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কারাদণ্ড, আত্মসমর্পণের নির্দেশ। প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের মাঠ জরিপ শেষ, বাদ 100 হেভিওয়েট। ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণের ফাঁদে পড়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন অনেকে, নেই জীবনের শেষ সম্বলটুকু।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushe.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।